কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন, রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আর ইনহিবিটরি হরমোনের মধ্যে আছে হচ্ছে গ্রোথ হরমোন, ইনহিবিটরি হরমোন এবং প্রোল্যাকটিন ইনহিবিটিং ফ্যাক্টর, এটার আরেকটা নাম হচ্ছে ডোপামিন। তাহলে এই ছয়টা হচ্ছে হাইপোথ্যালামাসের হরমোন। ম্যাম অন্য হরমোনের রিলিজিং করতে সাহায্য করে? হ্যাঁ, যেগুলো রিলিজিং হরমোন, এই যে ধরেন থাইরোট্রপিন রিলিজিং হরমোন, ও কি করবে, পিটুইটারি গ্ল্যান্ডের উপর যাবে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে রিলিজ করাবে। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আবার থাইরয়েড গ্ল্যান্ডের উপর যে কাজ করবে, করে সেখান থেকে থাইরয়েড হরমোন রিলিজ করবে। তাহলে থাইরোট্রপিন রিলিজিং হরমোন কিন্তু আমার একটা ট্রপিক হরমোন, যেহেতু অন্য গ্ল্যান্ডের উপর কাজ করতেছে। আবার অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যেটা আসে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ওটাও কিন্তু একটা ট্রপিক হরমোন। আর থাইরয়েড হরমোনটা হচ্ছে জেনারেল হরমোন, পুরো বডিতেই কাজ করে। তাহলে এই ছয়টা হচ্ছে হাইপোথ্যালামাসের হরমোন। এরপর পিটুইটারি, পিটুইটারির মধ্যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র পিটুইটারি। হ্যাঁ, কি বলেন, বুঝি নাই, কি বলছেন? ম্যাম ডোপামিনটা অ্যাড্রেনালিন মেডুলা থেকে রিলিজ হয় না? এখানে না, ডোপামিন অ্যাড্রিনাল মেডুলা থেকে আপনার অ্যাড্রিনাল মেডুলার কথা বলতেছেন? ডোপামিন তো মেডুলাই। ইস, আপনাদের এত জন 14 বার করে জয়েন করে। মেডুলা, ডোপামিন, অ্যাড্রিনাল মেডুলারি, তিনটা অ্যাড্রিনাল মেডুলার হরমোন। হ্যাঁ, কি যেন বলতেছিলাম, অ্যান্টেরিয়র পিটুইটারি যেটা, সেটাতে হচ্ছে আপনার প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, ইনহিবিটিং ফ্যাক্টর, ওটাই বলেন। সরি, হাইপোথ্যালামাসে ইয়েতে তো না, ওটা থেকে তো প্রোল্যাকটিন আসে হাইপোথ্যালামাসে যেটা। কিন্তু আপনার এই প্রোল্যাকটিন ইনহিবিটিং ফ্যাক্টরটাকেও ডোপামিন বলে। আসলে ডোপামিনের সোর্স আপনি দুইটা জায়গাতেই দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ ওইটাকেও আপনার যে প্রোল্যাকটিন ইনহিবিটিং ফ্যাক্টর আছে, ওটারও আরেকটা নাম হচ্ছে ডোপামিন। আপনি দুই জায়গাতেই ডোপামিন দিতে পারেন। ওইখান থেকে তো আসবে অবশ্যই, অ্যাড্রেনাল মেডুলা থেকে, কিন্তু এইটারই প্রোল্যাকটিন ইনহিবিটিং মানে যে ফ্যাক্টর, এটার আরেকটা নামও হচ্ছে ডোপামিন। আচ্ছা, তারপর যেটা কি যেন বলতেছিলাম, তারপরে পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি যেগুলো আছে, এগুলো কিন্তু একদম সিরিয়াল ধরে আপনাকে পড়তে হবে, কারণ হচ্ছে এটা বারবারই পরীক্ষাতে আসে। অ্যান্টেরিয়র পিটুইটারির হরমোন গুলা কি কি, ঠিক আছে? তাহলে আপনাকে এটা বারবারই আসতে পারে, সো আপনার এটা পড়তে হবে। একদম সিরিয়াল বলতে যে আপনার একটার পর একটা ওইভাবে না, সিরিয়াল বলতে বোঝাতে যাচ্ছি যে ছয়টা হরমোনই আপনাকে মনে রাখতে হবে। আর এইখানে হচ্ছে স্টিমুলেটিং হরমোন গুলা আপনার ওই আগেরটাতে যেরকম রিলিজিং আর ইনহিবিটরি হরমোন ছিল, এখানের হরমোন গুলার বেশিরভাগ নামের সাথেই স্টিমুলেটরি লেখা। দেখেন, যেটার মধ্যে আছে কি ফলিকুল স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকট্রপিক হরমোন, লুটিনাইজিং হরমোন, গ্রোথ হরমোন এবং প্রোল্যাকটিন। তাহলে এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন। এর মধ্যে গ্রোথ হরমোনটা কিন্তু জেনারেল হরমোন, প্রোল্যাকটিন জেনারেল। বাকি যে চারটা, এই যে অ্যাড্রিনোকর্টিকট্রপিক, থাইরয়েড স্টিমুলেটিং, ফলিকুল স্টিমুলেটিং, লুটিনাইজিং হরমোন, এই চারটাই কিন্তু আপনার ট্রফিক হরমোন। এই যে ফলিকুল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন, এই দুটো কিন্তু ওভারির উপর কাজ করে। ওভারি তো একটা গ্ল্যান্ড,
সো এরা ট্রপিক হরমোন। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন যেটা, সেটা অ্যাড্রেনাল কর্টেক্স এর উপর কাজ করে। আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করবে। সো মাঝখানে 4টা হচ্ছে ট্রপিক হরমোন, বাকি 2টা আপনার জেনারেল হরমোন। আর পোস্ট-পিটুইটারি 2টাই হরমোন সিক্রেশন করে, অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিন। অ্যান্টিডাইউরেটিক হরমোনের আরেকটা নাম হচ্ছে গিয়ে আপনার ভেসোপ্রেসিন। আচ্ছা, তারপরে হচ্ছে থাইরয়েডের 3টা হরমোন, থাইরক্সিন, ট্রাইয়োডোথাইরোনিন, ক্যালসিটোনিন। থাইরক্সিন, ট্রাইয়োডোথাইরোনিন এবং ক্যালসিটোনিন, এই 4টা হচ্ছে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন। আর প্যারাথাইরয়েড হরমোনের কোনো নাম নাই, প্যারাথাইরয়েড হরমোনের নাম ওই প্যারাথাইরয়েডই। বুঝতে পারছেন? ওটার প্যারা তো আরেকটা নাম আছে অবশ্য, এটাকে বলে প্যারাথরমোন। হয় প্যারাথাইরয়েড হরমোন লিখবেন অথবা প্যারাথরমোন। প্যারা হরমোন বলি না কিন্তু, প্যারাথরমোন, PARATHORMON, প্যারাথরমোন। PARATHORMON আর কি, প্যারাথরমোনও বলে অথবা প্যারাথাইরয়েড হরমোন বলে এটাকে। আচ্ছা, এবার আসেন প্যানক্রিয়াস থেকে যে 5টা হরমোন আসে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা কি কি? ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এবং গ্যাস্ট্রিন। এর মধ্যে যেটা সেলগুলোর নামও জানতে হবে। ইনসুলিন আসে বিটা সেল থেকে, গ্লুকাগন আলফা সেল থেকে, সোমাটোস্ট্যাটিন আসে ডেল্টা সেল, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এফ সেল এবং গ্যাস্ট্রিন হচ্ছে জি সেল থেকে। এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিভিন্ন ধরনের সেল থাকে। এগুলোর মধ্যে বিটা সেল থেকে ইনসুলিন, এটা একটু মাথায় রাখেন কারণ অনেক সময় জিজ্ঞাসা করে। যে বিটা সেল থেকে কি আসে আর আলফা সেল থেকে কি আসে। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আপনাদের এতবার জয়েন করে, এক একজন এক এক টাইমে এসে জয়েন করে। আপনার ওই প্যানক্রিজের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু বিটা সেল থাকে, আলফা সেল কিন্তু অনেক মানে কম থাকে, প্রায় 80% এর মতোই হচ্ছে বিটা সেল থাকে। বুঝলেন? আলফা সেল কম, বাট বিটা সেলটাই ম্যাক্সিমাম পোর্শন জুড়ে থাকে। আচ্ছা, তারপরে কি যেন বলতে, আচ্ছা এটা গেল। তারপরে যেটা, যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে আপনাদের বলছিলাম, যেটা যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, স্লাইড তৈরি করে হিস্টোলজিক্যালি এটাকে 2টা জোনে ভাগ করা হয়, অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডুলা। আচ্ছা, অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডুলা। এখন অ্যাড্রেনাল কর্টেক্স কে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি। কর্টেক্সের কে আমরা 3টা জোনে ভাগ করতে পারি, সেটা কি কি? জোনা গ্লোমেরুলাসা, জোনা রেটিকুলারিস এবং জোনা ফ্যাসিকুলাটা, এই 3টা জোনে আমরা ভাগ করে আপনার এটার সিক্রেশনটাকে সুবিধার্থে আমরা 3টা জোনে ভাগ করি। এখন এই 3টা জোন থেকে 3 ধরনের সিক্রেশন হয়। জোনা গ্লোমেরুলাসাটা হচ্ছে সবচেয়ে বাইরের দিকে থাকে, মানে কর্টেক্সের একদম বাইরের দিকে থাকে জোনা গ্লোমেরুলাসা, মাঝখানে থাকে জোনা ফেসিকুলাটা এবং ভেতরের সাইডে থাকে জোনা রেটিকুলারিস। বুঝতে পারছেন? এখন জোনা জি ম্যাম। গ্লোমেরুলাসা থেকে যেই হরমোনগুলো আসবে, সেটা কি ধরনের হরমোন? মিনারালো কর্টিকয়েড। এটা মাথায় রেখে, জোনা গ্লোমেরুলাসার হরমোন হচ্ছে মিনারালো কর্টিকয়েড, তার মানে মিনারেলস আসে। গ্লোমেরুলাসা শুনলে মনে হয় গ্লুকোকর্টিকয়েড, কিন্তু এটা কিন্তু গ্লুকোকর্টিকয়েড না, এটা কি? মিনারালো কর্টিকয়েড। মিনারালো কর্টিকয়েড মানে কি? যারা মিনারেলস এর উপর কাজ করে, এটাকে বলে মিনারালো কর্টিকয়েড।
আর ফ্যাসিকুলাটা যেটা এখান থেকে সিক্রেট হবে গ্লুকোকর্টিকয়েড, তার মানে যারা গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করে। আর জোনার রেটিকুলারিস যেটা, জোনার রেটিকুলারিস থেকে আসবে হচ্ছে সেক্স হরমোন গুলি। তাহলে রেটিকুলারিসের হরমোনটা হচ্ছে সেক্স হরমোন। বুঝলেন? এখন কোন জায়গায় মিনারেল, আসলে কি এই সিক্রেশন সব জায়গা থেকে একই টাইপের সিক্রেশনই হয়, কিন্তু মেইন সিক্রেশন অনুযায়ী জিনিসগুলোকে ভাগ করা হয়। এখন মিনারেল কর্টিকয়েডস থেকে কি আর গ্লুকোকর্টিকয়েড সিক্রেট হবে না? হবে, সেটাও হয়, কিন্তু মানে মেইন হরমোন কোনটা এই অনুযায়ী। বুঝলেন? আর আপনি অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে যখন দেখবেন হিস্টোলজিক্যালি দেখলে দেখবেন যে বাইরের দিকে যে পোরশনটা থাকে এটাকে কর্টেক্স বলে, আর ভিতরের দিকে যে পোরশনটা থাকে সেটাকে বলে হচ্ছে মেডুলা। বাইরের অংশটাকে কর্টেক্স বলে, ভিতরের অংশটাকে বলা হয় হচ্ছে মেডুলা। আবার ওই যে জোনা মানে বাইরের যে অংশটা কর্টেক্স, এই কর্টেক্স কে আবার 3টা জোনে ভাগ করা হয় বললাম। এখন 3 জোন থেকে সিক্রেশন একই টাইপের জিনিস সিক্রেট হতে পারে, কিন্তু মেইন সিক্রেশন কোনটা মানে প্রিডমিনেন্ট সিক্রেশন কোনটা সেই অনুযায়ী বলা হয়। যেমন যেটা বললাম যে জোনা গ্লোমেরুলাস থেকে প্রিডমিনেন্ট সিক্রেশন হবে মিনারেল কর্টিকয়েড, যারা মিনারেলস কন্ট্রোল করবে। সেটার মধ্যে কারা আছে? সেটার মধ্যে 1 নাম্বার হরমোন যেটা আপনি বলবেন, প্রথমে বলতে হবে আপনাকে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন না বলে বাকি যা কিছু বলেন কোনো লাভ নাই। সো অ্যালডোস্টেরন সবার আগে বলতে হবে। তারপরে কর্টিকোস্টেরন, কর্টিসল, ডিঅক্সি কর্টিকোস্টেরন। আর জোনা ফেসিকুলাটা থেকে আসে হচ্ছে মেইনলি সবার প্রথমে বলবেন কর্টিসল, তারপরে যা যা বলেন প্রেডনিসোলন, প্রেডনিসোল, তারপরে কর্টিসল, কর্টিকোস্টেরন, দেখেন বাকিগুলো কিন্তু একই রকম প্রায়। তো মেইন কোনটা? কর্টিসল। আর জোনার রেটিকুলারিসে হচ্ছে 6 হরমোন, মেইন হচ্ছে অ্যান্ড্রোজেন। এছাড়া কিছুটা অ্যামাউন্টে ইস্ট্রোজেন প্রজেস্টেরনও আসে। তাহলে ছেলেদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন যদিও মেয়েদের হরমোন, কিন্তু ছেলেদেরও কিন্তু অল্প পরিমাণে থাকে। সেটা সোর্স কি? এই যে অ্যাড্রেনাল কর্টেক্স এর জোনার রেটিকুলারিস। আর মেডুলার হরমোন তো আগেই জানেন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন। এপিনেফ্রিনের আরেকটা নাম অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন, ডোপামিন। আর টেস্টিসের হরমোন কে? টেস্টোস্টেরন। ওভারির হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন, ইনহিবিন। আর আপনার প্লাসেন্টা থেকে কি কি আসবে? প্লাসেন্টার হরমোনও কিন্তু আসে পরীক্ষায়। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, যেটা হচ্ছে যখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্সিতে এই হরমোনটা বেড়ে যায়। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। এই যে প্রেগনেন্সিতে যে ইউরিন টেস্ট করে বা যাই টেস্ট করে, এগুলাতে কিন্তু এইটাই দেখে যে বিটা এইচসিজি এর পরিমাণটা দেখে। হিউম্যান সোমাটোম্যামোট্রপিন, যখন ব্রেস্ট মিল্ক হয় তখন এটা পরিমাণ বেড়ে যায়। ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, তাহলে এগুলো হচ্ছে প্লাসেন্টার হরমোন। এছাড়া হচ্ছে বাকি যেগুলো আছে এগুলো আপনার এন্ডোক্রাইন গ্ল্যান্ড না, কিন্তু ওদের এন্ডোক্রাইন টিস্যু আছে। সরাসরি এটাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা যাবে না, বাট এন্ডোক্রাইন লাইক টিস্যু আছে। সেটা কারা? কিডনি, স্টোমাক, ইন্টেস্টাইন, এদের। হার্টও আছে সাথে, হ্যাঁ হার্টেরও আছে। কিডনি থেকে যে হরমোন আসে এটা এই চ্যাপ্টারে পড়তে হবে না, কিডনির মধ্যে পড়তে হবে। সেটার মধ্যে কি আছে? ব্রেনিন, 125 ডাইহাইড্রোক্সিকোলিক অ্যালসিফেরল এবং ইরাইথ্রোপয়েটিন। স্টোমাক থেকে আসবে গ্যাস্ট্রিন, স্মল ইন্টেস্টাইন থেকে সিক্রেটিন, কোলেসিস্টিকিনিন। আর হচ্ছে হার্ট থেকে আসে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, মানে এএনপি, বিএমপি। এটা এগুলো আপনার দরকার নাই, এগুলো মনে রাখতে পারবেন না। আচ্ছা, তারপরে যেটা গ্রোথ। আচ্ছা, এরপরে কি প্রশ্ন আছে? আমাকে একটা প্রশ্ন বলেন তো এরপরে। এইখানে কি নিয়ে ম্যাম আসছেন? গ্রোথ হরমোন। আজকে 3 তলায়, 3 তলা হবে। হাই রে, এখন এগুলা নিয়ে আসবেন? কি কি মেনু কি কি বলছেন আপা? আমাদের আছে ডাল, মনোডাল, ডিম ভুনা, বেগুন ভাজা।
খিচুড়ির মধ্যে আবার ডাল, আমরা ওইটাই কইতেছি, ডাল দিয়ে একটু খিচুড়ি, তাহলে আর ডাল দিবে কেন? ডাল না দিয়ে, কিছু স্বাদ দাও। হ্যাঁ ওইটা যদি আমি সেই ডাল না দিলে কোনো ভর্তা করতে পারতো সাথে, হ্যাঁ, ভর্তা হইলে এটা পারবো। তাই না? কিন্তু ডালের সাথে দিতে, খিচুড়ির সাথে দেওয়া মানে কি কি? মনে করে দিচ্ছে ওনারা? হাস্যকর। সাদা ভাত হইলে ডাল সেটা ঠিক আছে। বনরাল ডিম বাচ্চা ডিম আর মাছ দাও গল্প দাও। কিন্তু সাথে শুনছিলাম মাছ দিবে। মাছ দিলে এটা মজা হতো, খরচ বেশি করতো অবশ্য। না ওনারা তো দেখলাম বসছি কোথায় ডিম তাহলে মাছ দিল না কেন? মাছ দিলে এটা মজা হতো খিচুড়ির সাথে। অবশ্য ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ আচ্ছা দিত, কিন্তু খিচুড়ির সাথে আবার ডাল কেমনে হয়? জীবনও ওখানে নেই। স্যার এরকম স্যার এটা কুমিল্লার স্পেশাল খিচুড়িটা। এটা কি জিয়া পায়ের রেসিপি? হ্যাঁ উনি রান্না করেছেন। মজাটা খিচুড়ি তাহলে আমরা ডালটা খাবো এটুকু। আমি তো বুঝলাম না, খিচুড়ির মধ্যে তো ডালই থাকে, আবার ডাল কেন? তার কথা ঢুকছে কি সাদা ভাতে হলো বেগুন ঠিক আছে, হ্যাঁ খিচুড়ির সাথে বেগুন ভাজা ভর্তা ডিম বোনা ঠিক আছে, ডালটা হয় না খিচুড়ির সাথে ডাল যায় না। খিচুড়ি তো ডাল। জোর করে দিব খা আনছে স্যারে খা। হ্যাঁ দেখবো অবশ্যই, একটু টেস্ট করে দেখতে পারা জিনিসটা কেমন লাগে, নতুন, জীবনেও খাইনি, কিন্তু হাস্যকর। হ্যাঁ কি যেন বলতেছিলেন কি, গ্রোথ হরমোনের কি আসছে কোশ্চেন? ম্যাম ফাংশন আর মেটাবলিক ফাংশন। আচ্ছা, ফাংশন অফ গ্রোথ হরমোন, মেটাবলিক ফাংশন অফ গ্রোথ হরমোন। আর কি প্রশ্ন আসছে গ্রোথ হরমোন থেকে দেখেন তো? আরো প্রশ্ন আসার কথা, গ্রোথ হরমোন তো কিছু। ম্যাম মেটাবলিক অ্যাকশন আর সিক্রেশনও আছে। সিক্রেশন আসছে, আর মেকানিজম অফ অ্যাকশন। আচ্ছা, এটা ডিসঅর্ডার আসছে কোনো? দেখেন তো শর্ট নোটে, দেখেন শর্ট নোটটা কি আসছে একটু বলেন তো আমাকে, প্রথম দুই একটা শর্ট নোট, তাহলে বুঝতে পারবো। ম্যাম ক্যালসিয়াম আয়ন আসছে আর টেটানি আসছে। টিটানি, আচ্ছা এগুলো এখানে না, এটা প্যারাথাইরয়েড হরমোনে। আচ্ছা ঠিক আছে, তাহলে বের করেন। বুঝছি, গ্রোথ হরমোন থেকে এটুকুই আসছে। গ্রোথ হরমোনটা তাহলে দেখেন, ফাংশন অফ গ্রোথ হরমোন, এগুলো ভালো করে শুনেন, না এর কিন্তু পরীক্ষার মধ্যে পারবেন না। গ্রোথ হরমোন থেকে আসে কোশ্চেন, প্রতিবারই আসে। গ্রোথ হরমোন কি ধরনের হরমোন? ম্যাম এটা জেনারেল কেমিক্যাল হরমোন। নেচার কি? জেনারেল হরমোন অবশ্যই, আর কেমিক্যাল নেচার ম্যাম প্রোটিন। প্রোটিন জাতীয় হরমোন, প্রোটিন পলিপেপটাইড। আচ্ছা, আর এখন ফাংশন যেটা, সেটা হচ্ছে আপনার, আমরা যখন কোন একটা হরমোনের ফাংশন করব, তখন আমরা তিনটা জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে এই হরমোনটা মেটাবলিজমের উপর কোনো কাজ করে কিনা, তার মেটাবলিক ফাংশনটা কি। মেটাবলিজম বলতে তো তিন ধরনের মেটাবলিজম আছে আমার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিন ধরনের মেটাবলিজমে তার কাজটা কি, তার কোনো ইলেকট্রোলাইটের উপর ফাংশন আছে কিনা, ইলেকট্রোলাইট কন্ট্রোল করে কিনা, এবং আরেকটা ফাংশন হচ্ছে তার কোনো স্পেশাল ফাংশন আছে কিনা, স্পেশাল কোনো কাজ সে করে কিনা। তাহলে এটা হচ্ছে গ্রোথ হরমোনের ফাংশন। হ্যাঁ, এখন মেটাবলিক ফাংশনের মধ্যে আছে হচ্ছে তার কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি করতে পারে গ্রোথ হরমোন। কার্বোহাইড্রেট মেটাবলিজমে দেখতে হবে যে ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায় নাকি ব্লাডে গ্লুকোজ লেভেল কমায়, সে কি করে। তাহলে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে সবগুলো হরমোনই চিন্তা করবো তার কাজটা কি, গ্লুকোজ বাড়ানো না গ্লুকোজ কমানো। এখানে বড় করে আপনারা লিখে রাখেন যে ব্লাডে যত হরমোন আছে, দুনিয়াতে যত হরমোন আছে, তারা সবাই ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায়। শুধুমাত্র ইনসুলিন ব্লাডে গ্লুকোজ কমাবে, ইনসুলিন ছাড়া যত হরমোন আছে সবাই ব্লাডে গ্লুকোজ বাড়াবে। এটা বড় করে লিখে রাখেন। লিখা হলে আমাকে বলেন লিখছেন।
ওমা, এটা লিখতে বলে এতক্ষণ লাগবে। লিখেছি ম্যাম। লিখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন যেটা বলতেছিলাম যে এটা একটা ব্যাপার। এখন আর প্রোটিনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে প্রোটিনের তার ফাংশনটা কি, প্রোটিন ব্রেকডাউন করা নাকি প্রোটিন সিনথেসিস। সব হরমোনের ক্ষেত্রে আমরা এটা চিন্তা করবো যে সে কি প্রোটিন ভাঙে নাকি প্রোটিন তৈরি করে, তার মানে তার কাজটা কি অ্যানাবলিক নাকি তার কাজটা ক্যাটাবলিক। এবং ফ্যাট মেটাবলিজম সেম, ফ্যাট মেটাবলিজম আমরা চিন্তা করবো যে ফ্যাট কি ভাঙে নাকি ফ্যাট তৈরি করে, তাহলে তার ফ্যাটে অ্যানাবলিক ফাংশন নাকি ক্যাটাবলিক ফাংশন। তাহলে এই তিনটা কথা আমাদের মাথায় রাখতে হবে সব হরমোনের ক্ষেত্রে, তাহলে বাকিটুকু আপনি ইজিলি এমনি পারবেন। যেমন মেটাবলিক ফাংশনটা দেখেন, প্রোটিন মেটাবলিজমে গ্রোথ হরমোন কি করে, গ্রোথ হরমোনের কাজ হচ্ছে প্রোটিন ডিপোজিশন করা, প্রোটিন জমা করে। তাহলে আমি যখন কোনো কিছু জমা করব, কখন আমি কোনো কিছু জমা করতে পারবো বলেন তো? ধরেন আপনি টাকা পয়সা জমা করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, কি করলে আপনি টাকা পয়সা জমা করতে পারবেন? সেভিংস করতে ম্যাম হবে। টাকা বেশি পাইতে হবে। হ্যাঁ, তার মানে ইনকাম বেশি করতে হবে। আর এটা একটা পদ্ধতি, ইনকাম বেশি করলাম। আর ম্যাম অল্প করে খরচ করতে হবে, মানে বেশি। তাহলে দুটাই পদ্ধতি, একটা হচ্ছে আমার যা ইনকাম আছে সেটা আমি বাড়াই দিলাম, আর একটা হচ্ছে আমার যা ইনকাম আছে সেখান থেকে আমার হয়তো ইয়া বাড়লো না, ইনকাম যদি না বাড়ে তাহলে আমাকে কি করতে হবে, খরচটাকে কমায় আনতে হবে, তাইলে আমি সেভিংস করতে পারবো। প্রোটিন মেটাবলিজমে যেহেতু প্রোটিন ডিপোজিশন করে, তাহলে ও কি করে, বেশি বেশি প্রোটিন তৈরি করে, প্রোটিন আগের চেয়ে বেশি তৈরি করবে এবং অলরেডি যেসব প্রোটিন আছে সেই প্রোটিন ভাঙাটাকে কমাই দিবে। বুঝলেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে ও কি করতেছে দেখেন, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট করতেছে সেল মেমব্রেনে, ইনক্রিজিং অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট থ্রু সেল মেমব্রেন। তাহলে ও সেলের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের ট্রান্সপোর্টটাকে বাড়াচ্ছে। এরপর কি করতেছে, প্রোটিন সিনথেসিস করতেছে বাই রাইবোজোম। তাহলে প্রোটিন তৈরি করতেছে, সেলের মধ্যে অ্যামাইনো অ্যাসিড ঢুকলেই তো অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হবে, তাহলে প্রোটিন তৈরি করতেছে এবং প্রোটিনের ব্রেকডাউন কমিয়ে দিচ্ছে, ডিক্রিজ করতেছে প্রোটিনের ব্রেকডাউন। তাহলে এটা হচ্ছে তার প্রোটিন মেটাবলিজমে ফাংশন। বুঝলেন? জি ম্যাম। এবার ফ্যাট মেটাবলিজমে তার কাজটা কি, ফ্যাট মেটাবলিজমের কাজ হচ্ছে ইট ইনক্রিজেস ফ্যাট ইউটিলাইজেশন। তাহলে ফ্যাট সে বেশি বেশি ব্যবহার করবে। তাহলে আমি যদি ফ্যাট বেশি বেশি ব্যবহার করতে চাই, তাহলে তার মানে কি আমার ফ্যাট কি ভাঙবে না আমার ফ্যাট তৈরি হবে? ম্যাম ভাঙবে। ভাঙবে। তাহলে ভাঙার জন্য কি কি হয়, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। বিটা অক্সিডেশন কি, ক্যাটাবলিক পাথওয়ে না? ফ্যাট ভাঙার যে প্রক্রিয়া সেটাকে বলে বিটা অক্সিডেশন। তাহলে বিটা অক্সিডেশন বাড়াই দিবে। তারপরে এডিপোস টিস্যু থেকে ফ্যাটটাকে মোবিলাইজ করবে, তার মানে এডিপোস টিস্যু ভেঙে ফ্যাটটাকে বের করে নিয়ে আসবে। এবং যখন আপনার ফ্যাট ভাঙে, ফ্যাট ভেঙে কি তৈরি হয়, অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে এগুলাকে কি বলে জানেন, কিটোজেনেসিস। তাহলে কিটোজেনেসিস তো বাড়বে এবং অ্যাসিটাইল কোয়ে যত তৈরি হবে তত অ্যাসিটাইল কোয়ে আপনি ইউটিলাইজ করবেন, অ্যাসিটাইল কোয়ের ইউটিলাইজেশনও বাড়বে। তাহলে এগুলা হচ্ছে ফ্যাট মেটাবলিজমে কি কি হয়। এবার আসেন কার্বোহাইড্রেট মেটাবলিজম। কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি করবে, ব্লাডে গ্লুকোজ বাড়াবে না কমাবে? ম্যাম বাড়াবে। বাড়াবে। তাহলে ব্লাডের গ্লুকোজ বাড়ানোর জন্য কি কি পদ্ধতি আছে আপনি চিন্তা করেন। প্রথমে আসেন হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে গুলাই আমরা চিন্তা করি। ধরেন গ্লাইকোজেনেসিস, আপনারা বলেন গ্লাইকোজেনেসিস কি হবে? আমার টার্গেট ব্লাডে গ্লুকোজ বাড়ানো, তাহলে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন ভেঙে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। বুঝিনি, সরি। ম্যাম গ্লাইকোজেন গ্লাইকোজেন তৈরি করা। হ্যাঁ, গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন সিনথেসিস তৈরির করা। প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে আমার গ্লাইকোজেন যদি আমি বেশি বেশি তৈরি করি তখন কি আমি ব্লাডে গ্লুকোজ কম পাবো না বেশি পাবো? বেশি পাবো ম্যাম।
জি না, গ্লুকোজ থেকেই তো গ্লাইকোজেন হবে, তাহলে আপনি গ্লুকোজ পাবেন কেমনে? গ্লুকোজ তো কমে যাবে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হবে না, জি ম্যাম। তাহলে আপনি গ্লাইকোজেন বানায় জি ফেললেন, তাহলে ম্যাম। কি আর গ্লুকোজ পাবেন? পাবেন না গ্লুকোজ? ম্যাম। না ধরেন ম্যাম। আপনি ওই যে, হ্যাঁ চিনির কথা চিন্তা করেন, একটা হচ্ছে এমনি চিনি রয়েছে, সেই চিনি দিয়ে আপনি আরেকটা হচ্ছে চিনি দিয়ে কোনো পিঠা মিঠা বানায় ফেললেন, হ্যাঁ, তাহলে আপনি যখন চিনি থেকে পিঠা বানায় ফেলবেন তখন কি আর চিনি পাবেন? না ম্যাম। তখন ওটা পিঠা হয়ে যাবে। তাহলে গ্লাইকোজেনেসিস যেটা, সেটা কি আপনি বাড়াবেন না কমাবেন? কমাতে হবে। কমাতে হবে। যদি আমি ব্লাডে গ্লুকোজ বাড়াতে চাই তাহলে গ্লাইকোজেনেসিস কমাতে হবে। ভেরি গুড। তারপরে আসেন গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে কি? ম্যাম গ্লুকোজ উৎপন্ন হওয়া। নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি করা। তাহলে আমি যদি গ্লুকোজ তৈরি করি তাহলে আমি ব্লাডে গ্লুকোজ কম পাবো না বেশি পাবো? বেশি পাবো। বেশি পাবো। তাহলে আমাকে গ্লুকোনিওজেনেসিস আমি কমাবো না বাড়াবো? বাড়াতে হবে। বাড়াতে হবে। ভেরি গুড। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ ম্যাম হবে। গ্লাইকোজেন ভাঙা গ্লাইকোজেন উৎপন্ন ভেঙে করে। গ্লুকোজ হবে। তাইলে আমাকে বলেন, গ্লাইকোজেন ভেঙে যদি গ্লুকোজ হয় তাহলে আমি গ্লাইকোজেনোলাইসিস কি বাড়াবো না কমাবো? বাড়াবো। বাড়াতে হবে। ডেফিনেটলি বাড়াতে হবে। আচ্ছা, তারপরে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে কি? ম্যাম গ্লুকোজ ভাঙা, গ্লুকোজ ভেঙে। গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, তাই না? তাহলে আমার যদি গ্লুকোজ ভেঙে যায়, গ্লুকোজ ভেঙে অন্য জিনিস তৈরি হলো, হ্যাঁ, তাহলে গ্লুকোজ ভেঙে আমার অন্য জিনিস তৈরি হলো, তাহলে কি আমি গ্লুকোজ পাবো ব্লাডে? জি ম্যাম। না নো ম্যাম। ম্যাম। না ম্যাম কমবে তাহলে। কমবে। তাহলে আমি কি গ্লাইকোলাইসিস বাড়াবো না কমাবো? ম্যাম কমাবো। কমাবো। ভেরি গুড। তাহলে গ্লাইকোলাইসিস কমবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আর পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, এটাকে আমরা কমাবো, মানে গ্রোথ হরমোন এটাকে কমায় দেয়, পেরিফেরাল ইউটিলাইজেশনটাকে কমায় দেয় গ্লুকোজের। আচ্ছা, এইটা গেল তার কার্বোহাইড্রেটের উপর কাজ। এবার আসেন তার ইলেকট্রোলাইটের উপর কাজ কি? ইলেকট্রোলাইটের উপর কাজ হচ্ছে গ্রোথ হরমোন রিটেনশন করে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, সালফেট, ক্লোরাইড, যত আয়নের নাম জানেন সবাইকেই রিটেনশন করে। রিটেনশন মানে কি? রিটেনশন অর্থ কি? ধরে রাখা। তাহলে ও ধরে রাখবে ব্লাডে, এগুলাকে ধরে রাখবে, ব্লাড থেকে বের হইতে দিবে না। তাহলে যদি আমি ধরে রাখতে চাই এই জিনিসগুলা, তাহলে কি আমি এক্সক্রিশন বাড়াই দিব না কমাই দিব বলেন তো? কমাই দিব। কমাই দিব, কারণ বাইরে হয়ে গেলে এক্সক্রিশন বাড়াই দিলে তো বডি থেকে বেরিয়ে হয়ে যাবে, তাহলে তো ব্লাডে থাকবে না। সো এক্সক্রিশন কমাতে হবে। কার কার এক্সক্রিশন কমায়? ডিক্রিজ এক্সক্রিশন অফ সোডিয়াম এন্ড পটাশিয়াম। এক্সক্রিশন তো কিডনি দিয়ে হয়, থ্রু কিডনি। অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন বাড়াবো না কমাবো? বাড়াবো। অ্যাবজর্পশন হয়ে তো ব্লাডেই যাবে, তাহলে অ্যাবজর্পশন বাড়াতে হবে। কার কার অ্যাবজর্পশন বাড়ে? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের। এছাড়া সে ফসফরাস, ক্লোরাইডকে ধরে রাখবে। তাহলে এইভাবে সে রিটেনশন করতেছে। এছাড়া সে ফসফেট এবং কোলেস্টেরলের পরিমাণও রেগুলেট করে। 4 নাম্বার দিয়ে লেখেন, এখানে নাম্বার উঠেনি, 4 নাম্বার দিয়ে হেল্পস ইন রেগুলেশন অফ ফসফেট এন্ড কোলেস্টেরল। তাহলে এটা গেল তার ইলেকট্রোলাইটের উপর কাজ। এইবার আসেন তার স্পেশাল কোনো কাজ আছে কিনা। স্পেশাল কাজের মধ্যে কি কি আছে দেখেন। স্পেশাল কাজের মধ্যে আছে হচ্ছে গ্রোথ হরমোন, নামেই বোঝা যাচ্ছে, তার মানে সে কি করবে? জেনারেল বডি গ্রোথে হেল্প করবে।
এবং স্কেলেটাল গ্রোথ করবে। জেনারেল বডি গ্রোথ মানে কি? জেনারেল বডি গ্রোথ মানে হচ্ছে আমাদের বডিতে যত ধরনের টিস্যু আছে, বডির প্রতিটা টিস্যুর যেগুলো গ্রো করতে পারে সবারই গ্রোথ বাড়াই দিবে, বডি গ্রোথ বাড়াবে গ্রোথ হরমোন। সো এই গ্রোথ হরমোনের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু লম্বা হবেন, খাটো হবেন, কি হবেন না হবেন। এরপরে আসেন স্কেলেটাল গ্রোথ। স্কেলেটাল মানে কি? স্কেলেটন, বডির যে স্কেলেটন ফ্রেম আছে, তার মানে এই যে খাঁচা হাত পা যেগুলো কঙ্কাল তন্ত্র আর কি, তাহলে এই স্কেলেটাল ফ্রেমের গ্রোথেও সাহায্য করে। কিভাবে করে? হেল্পস ইন দ্য ফরমেশন অফ কন্ড্রয়েটিং সালফেট এন্ড কোলাজেন। বোনসের কম্পোজিশন পড়ছেন আপনারা? আপনারা কি বোনসের কম্পোজিশন পড়েছেন? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, ওখানে কি কোলাজেন লাগে না? কোলাজেন ফাইবার থাকে না? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম থাকে। এবং কন্ড্রয়েটিং সালফেটও থাকে, গ্র্যান্ড সাবস্টেন্স থাকে বিভিন্ন ধরনের, তাই না? তাহলে এই জিনিসগুলো তৈরি করতেছে গ্রোথ হরমোন। এছাড়া কি করতেছে? ইনলার্জমেন্ট অফ কার্টিলেজ, তাহলে কার্টিলেজকে ইনলার্জ করতেছে এবং অস্টিওব্লাস্টকে অ্যাক্টিভ অস্টিওব্লাস্ট অ্যাপিয়ার করাচ্ছে, মানে অস্টিওব্লাস্টকে অ্যাক্টিভ করতেছে। এখন অস্টিওব্লাস্ট কি করে? এটা একটা বোন ফর্মিং সেল, তাই না? তাহলে বোন তৈরি করতেছে। এছাড়া কি করবে? এপিফাইসিয়াল প্লেটটা থিকেনিং করবে। এপিফাইসিয়াল প্লেট চিনেন তো? ওই যে লং বোনস এর মধ্যে আপনারা শিখছেন না, এপিফাইসিস থাকে, মেটাফাইসিস থাকে, ডায়াফাইসিস। ওখানে এপিফাইসিয়াল যে প্লেট থাকে, এপিফাইসিয়াল প্লেটের থিকেনিং এ সাহায্য করবে। এছাড়া হচ্ছে ক্যালসিয়াম ডিপোজিশন করবে, জমা করবে। কার্টিলেজিনাস ট্রাবিকুলিতে ক্যালসিয়াম জমা করবে। জমা করলে কি হয়? বোনসটা মজবুত হবে। তাহলে এই গেল তার স্পেশাল ফাংশন। গ্রোথ হরমোনের ফাংশন বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এবার দেখেন মেকানিজম অফ অ্যাকশন অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কিভাবে কাজ করে? এটা আপনাদের আগের ক্লাসে যে বলছিলাম, মেসেঞ্জার, সেকেন্ড মেসেঞ্জার, রিসেপ্টর লাগে, ওখানেই কিন্তু মোটামুটি বলা হয়ে গেছে, ওইটাই বেসিক। তাহলে আবার গ্রোথ হরমোন কি ধরনের হরমোন বললাম? প্রোটিন হরমোন, তাই না? এবং এটা কাজ করে কিভাবে? যে সেকেন্ড মেসেঞ্জারটা এটার জন্য দরকার সেটা হচ্ছে সাইক্লিক এএমপি। তাহলে গ্রোথ হরমোন কাজ করবে বাই অ্যাক্টিভেটিং ইন্টারসেলুলার এনজাইম সাইক্লিক এমপি সিস্টেম। সাইক্লিক এমপির মাধ্যমে কাজ করবে। তাহলে এটা একটা প্রোটিন হরমোন। আমরা কি জানি প্রোটিন হরমোনের রিসেপ্টর কোথায় থাকে? এই বলেন, প্রোটিন হরমোনের রিসেপ্টর কোথায় থাকে? সেল মেমব্রেনে। সেল মেমব্রেন। সেল মেমব্রেনে প্রোটিন হরমোনের রিসেপ্টর থাকে। তাহলে ও ফার্স্টে যে বাইন্ড করবে, সেল মেমব্রেনে যাবে, যে রিসেপ্টরের সাথে গ্রোথ হরমোনটা বাইন্ড করবে। বাইন্ড করলে কি হবে? এখানে এক ধরনের প্রোটিন থাকে যেটাকে বলে জিএস প্রোটিন। এই জিএস প্রোটিনকে রিসেপ্টরের জিএস প্রোটিনের সাথে রিসেপ্টরটা বাইন্ড করবে। এরপরে যে এখন রিসেপ্টরের গায়ে কিন্তু গ্রোথ হরমোন লাগানো আছে, তাহলে রিসেপ্টরটা জিএস প্রোটিনের সাথে বাইন্ড করলো। বাইন্ড করার পরে কি হবে? এই জিএস প্রোটিনটা অ্যাডিনাল সাইক্লেস এনজাইমকে স্টিমুলেট করবে। এই অ্যাডিনাল সাইক্লেস এনজাইম আবার কি করবে? সাইটোপ্লাজমিক এটিপি কে কনভার্ট করবে সাইক্লিক এএমপি তে। এই অ্যাক্টিভেটেড সাইক্লিক এএমপি কি করবে? সে আবার সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট যে প্রোটিন কাইনেজ এনজাইম আছে, সেই এনজাইম গুলাকে অ্যাক্টিভেট করবে। তারপরে এই প্রোটিন কাইনেজ, বুঝি নাই, কি বলে? ম্যাম সাইক্লিক এএমপি এই জিনিসটা কি ম্যাম? সাইক্লিক এএমপি জি এটা ম্যাম। এটিপির মতোই ফসফোরাইলেটেড একটা সাবস্টেন্স। আপনার হাইলি ফসফোরাইলেটেড একটা সাবস্টেন্স, মানে যারা এনার্জি দেয়, সোজা কথা এরা হচ্ছে বডিতে বিভিন্ন ধরনের এনার্জি দিবে। এবং আপনার যে আমাদের বডিতে যে স্মুথ মাসেল গুলা থাকে, এই মাসেল গুলাকে তারা মানে রিল্যাক্স করে। এটার এবং আপনার মানে মাসেল রিল্যাক্সেশন, কন্ট্রাকশন এগুলাতে সাহায্য করে সাইক্লিক এমপি। এটা হচ্ছে একটা ফসফোরাইলেটেড সাবস্টেন্স যেটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করবে।
এবং এটা তৈরি হবে কোত্থেকে? তৈরি হবে এটিপি থেকে। এই জি যে ম্যাম। এটিপি থেকে তৈরি হবে সাইক্লিক এমপি। এখানে কাজ করবে হচ্ছে একটা এনজাইম, এনজাইমটার নাম হচ্ছে অ্যাডিনাইল সাইক্লেজ। এখনো জয়েন করে আপনাদের, বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই সাইক্লিক এমপিটা কি করবে? তার উপর ডিপেন্ডেন্ট যেসব প্রোটিন কাইনেজ আছে, প্রোটিন কাইনেজ মানে কি এনজাইম, তার উপর ডিপেন্ডেন্ট যে এনজাইম আছে তাদের অ্যাক্টিভেট করবে। তাহলে সাইক্লিক এমপি যে কি করবে? সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করবে। করলে এই এনজাইম গুলা কি করবে? বডির স্পেসিফিক প্রোটিন গুলার ফসফোরাইলেশন করবে, বিভিন্ন ধরনের রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশনের মাধ্যমে সে হরমোনের যে কাজগুলো আছে সেলের ওপর, সেই কাজগুলো করাবে। দুটো চিত্র একে দুটো পথের মিশে আছে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ম্যাম সূচনা, আসলে আপনি কি লিখছেন আবার? আরেকজনের ম্যাম নাম লিখছেন কেন গ্রুপে? ম্যাম ওই পরে জয়েন করছিল, এই কারণে ওরটা মিস হয়ে গেছিল, এই কারণে ওর নাম লিখে দিয়েছিল। এই আপনাদেরকে আমি এভাবে দিতে বলছি? ও তো জয়েন করছে কখন? আমি তো দেখছি ও তো ক্লাসের 40 মিনিট যাওয়ার কতক্ষণ আগে জয়েন করছে।
ম্যাম জি। ম্যাম আসলে আমার ছোট বোন আমার ফোনটা নিছিল তো এই জন্য টাইপিং মিস্টেক হয়ে গেছে আর কি ম্যাম, সরি ম্যাম। আমি বাইরে টাইপিং গেছিলাম মিস্টেক ফোনটা রেখে। আচ্ছা ঠিক আছে। এই সরি ম্যাম। সূচনা, আপনাকে কি এভাবে বলছি কখনো যে 40 মিনিট আগে 10 মিনিট আগে জয়েন করলে তার নাম দিবেন? বলেন। ম্যাম আমাকে বলছিল, মানে আমাকে টেস্ট করা হয়েছিল যে আমার নেট চলে গেছে, কিন্তু ওই প্রেজেন্ট ছিল, এই জন্য আমি নামটা লিখছি। প্রেজেন্ট ছিল? কখন প্রেজেন্ট ছিল? ও থাকে কোথায়? ওর বাসা কোথায়? ম্যাম পাবনাতে। ও তো জয়েন করতে যায়, মানে সবাই জয়েন করে ফেলে, ও জয়েন হয় না। এই সালমান, আপনি জয়েন করছেন কখন? ম্যাম নেটওয়ার্ক প্রবলেমের কারণে বারবার জয়েনিং দেখায়। বুঝিনি। নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে বারবার জয়েনিং দেখায়। সেটা বুঝলাম, বারবার জয়েনিং দেখায়, কিন্তু আপনি এখন তো জয়েনিং করলেন, কিন্তু আপনি হচ্ছে আগের বার কখন জয়েন করছেন? আপনি আগের বার কখন জয়েন করছেন? ওমা, এই আপনার অন্যরা আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে আমি দেখছি যে ও ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে জয়েন করছে। এখন 10 মিনিট আগে জয়েন করলে পার্সেন্টেজ পাওয়া যাবে না। এই সূচনা রিমুভ করে দেন আপনি ওটা। ওকে ম্যাম। আর আপনাদের এরকম যদি হয় বের হয়ে যায়, বিয়ে হয়, সেটা আমাকে বলবেন। মনিটর যেটা দেওয়া সেটাই দিবে, মনিটরকে কেন বলে কোনো লাভ নেই। আচ্ছা যাই হোক, কি যেন বলতেছিলাম, তাহলে আপনাদেরকে গ্রোথ হরমোনের অ্যাকশন কিন্তু শেষ, মেকানিজম অফ অ্যাকশন। এখন যেটা রেগুলেশন অফ সিক্রেশন অফ গ্রোথ হরমোন, এটা একটু দেখেন। এটা তো আসছে পরীক্ষা, তাই না? রেগুলেশন অফ সিক্রেশন অফ গ্রোথ হরমোন। জি ম্যাম। আচ্ছা এটা একটু দেখেন। একটু বড়, আচ্ছা কিন্তু সোজা। হ্যাঁ, রেগুলেশন গুলা কি কি দেখেন। কিছু কিছু ফ্যাক্টর আছে যারা স্টিমুলেট করে অথবা ইনহিবিট করে গ্রোথ হরমোনের সিক্রেশন কে। এখন গ্রোথ হরমোন সিক্রেশন স্টিমুলেট কারা করবে দেখেন, এক্সারসাইজ, তারপরে হচ্ছে স্টারভেশন। তাহলে আপনি যত এক্সারসাইজ করবেন আপনার গ্রোথ হরমোন সিক্রেশন তত ভালো হবে। স্টারভেশনে বিশেষ করে প্রোটিন ডেফিসিয়েন্সি থাকলে গ্রোথ হরমোন সিক্রেশন হয়। কেন হয়? কারণ হচ্ছে গ্রোথ হরমোন প্রোটিন তৈরি করে। সো যখন প্রোটিন কমে যায় তখন বডি চায় যে গ্রোথ হরমোন সিক্রেট হয়ে সেটা প্রোটিন তৈরি করুক। স্ট্রেসফুল স্টিমুলাই, তারপরে হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া, গ্লুকোজ কমে গেলে গ্লুকোজ বাড়ানোর জন্য গ্রোথ হরমোন সিক্রেশন হয়। এক্সাইটমেন্ট, তারপরে লো কনসেন্ট্রেশন অফ ফ্যাটি অ্যাসিড ইন ব্লাড, ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়ানোর জন্য গ্রোথ হরমোন সিক্রেট করে। এছাড়া ক্যাটেকোলামাইন, ডোপামিন, সেরোটোনিন, ক্যাটেকোলামাইনের মধ্যে ডোপামিনও পড়ে, এরা আর কি গ্রোথ হরমোন সিক্রেশন কে বাড়ায়। আর ইনহিবিট করে কারা কারা দেখেন, ইনহিবিট করে তাহলে উল্টাগুলা, যদি আমার গ্লুকোজ কমে গেলে গ্লুকোজ বাড়ানোর জন্য গ্রোথ হরমোন সিক্রেট হয়, তাহলে যখন আমার বডিতে গ্লুকোজ অলরেডি বেশি তখন কি আর গ্রোথ হরমোন সিক্রেট হবে? তখন গ্রোথ হরমোন সিক্রেট হলে তো আরো বেড়ে যাবে গ্লুকোজ। সো যখন গ্লুকোজের পরিমাণ বডিতে বেড়ে যায় তখন গ্রোথ হরমোন সিক্রেশন কমে যাবে। কর্টিসলের পরিমাণ বাড়লে গ্রোথ হরমোন সিক্রেশন কমে যাবে। ফ্যাটি অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায়, কারণ গ্রোথ হরমোন ফ্যাটি অ্যাসিড বাড়ায় বডিতে, তো ফ্যাটি অ্যাসিড
অলরেডি আমার বেশি আছে, তখন যদি আমি গ্রোথ হরমোন সিক্রেট করি আরো বেশি বেড়ে যাবে ফ্যাটি অ্যাসিড, এই কারণে তখন গ্রোথ হরমোন সিক্রেশন হবে না। আর গ্রোথ হরমোন ইটসেলফ গ্রোথ হরমোন কমায়। যখন আমাদের বডিতে এনাফ গ্রোথ হরমোন আছে তখন কি হবে, ওই গ্রোথ হরমোন গুলা নেগেটিভ একটা ইফেক্ট দিবে যে আমার গ্রোথ হরমোন অলরেডি বেশি, আর গ্রোথ হরমোন সিক্রেশন করায় না। বয়স, তাহলে বয়স বাড়ার সাথে সাথে গ্রোথ হরমোন সিক্রেশন কমে যায়, এই কারণে একটা সার্টেন এজের পরে যে মানুষ আর লম্বা সম্বা কিছু হয় না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গ্রোথ হরমোনের ফ্যাক্টর গুলা, কারা স্টিমুলেট করে কারা ইনহিবিট করে। এবার আসেন হাইপোথ্যালামাসের রোলটা কি গ্রোথ হরমোন সিক্রেশনে। হাইপোথ্যালামাসের রোলটা হচ্ছে, আমরা কি জানি হাইপোথ্যালামাস থেকে দুইটা হরমোন আসে তাই না, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এছাড়া হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। তাহলে এই দুইটা হরমোন যখন আমার গ্রোথ হরমোন রিলিজ করার দরকার হয় তখন গ্রোথ হরমোন রিলিজিং হরমোন আসে, আর যখন গ্রোথ হরমোন সিক্রেশন কমানোর দরকার হয় তখন গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন আসবে। এটার আরেকটা নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এই পর্যন্ত বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এবার আসেন ফিডব্যাক কন্ট্রোল। আপনাদের যখন আমি পড়াইছিলাম, হোমিওস্ট্যাসিস পড়াইছিলাম, তখন বলছিলাম যে পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক। এখন নেগেটিভ ফিডব্যাকের উদাহরণের সময় কিন্তু তখন আপনাদেরকে বলছিলাম যে হরমোন গুলা সব নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কাজ করে। তাহলে গ্রোথ হরমোন কিভাবে কাজ করবে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। এখানে কি হয় দেখেন, গ্রোথ হরমোন লিভার এবং অন্যান্য টিস্যু থেকে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর সিক্রেশন করাবে। ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 সিক্রেশন করাবে। যখন আমার বডিতে গ্রোথ হরমোনের পরিমাণ বেড়ে যাবে তখন কি হবে, এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের পরিমাণও বেড়ে যাবে। তখন যখন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর অলরেডি বেড়ে গেছে বডিতে, তখন এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরটা কি করবে, সে হাইপোথ্যালামাসে চলে যাবে। হাইপোথ্যালামাসে যে হাইপোথ্যালামাসকে নেগেটিভ ফিডব্যাক ইফেক্ট দিবে যে আমার অলরেডি গ্রোথ হরমোন বেড়ে গেছে, সো আর গ্রোথ হরমোন সিক্রেশন করো না। তখন কি করবে, ওখান থেকে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন সিক্রেট হবে। বুঝলেন? তাহলে হাইপোথ্যালামাস কি করবে, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন সিক্রেট করবে, যেহেতু অলরেডি গ্রোথ হরমোন বেশি। তাহলে সে কি করবে, এই ইনহিবিটরি হরমোনটা পিটুইটারি গ্ল্যান্ডে যাবে, যে পিটুইটারি গ্ল্যান্ডে যে নেগেটিভ ইফেক্ট দিবে, গ্রোথ হরমোন সিক্রেশনকে কমাই দিবে। এটুকু বুঝতে পারছেন? জি ম্যাম। এছাড়া এই যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, এটা সরাসরি অ্যান্টিরিপিটেরিতে কাজ করে, সেখান থেকেও গ্রোথ হরমোন সিক্রেশনকে বন্ধ করতে পারে। তাহলে এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর আপনার হাইপোথ্যালামাসে যেও করতে পারে এই কাজটা, অথবা সরাসরি পিটুইটারি গ্ল্যান্ড থেকেও গ্রোথ হরমোন সিক্রেশন কমাই দিতে পারে। বুঝলেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে তিনটা ব্যাপার জানতে হবে আমার সিক্রেশনের ক্ষেত্রে। একটা হচ্ছে কারা কারা সিক্রেশন বাড়ায়, কারা কারা সিক্রেশন কমায়, হাইপোথ্যালামাসের রোলটা কি, এবং নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের রোলটা কি। একদম ইজি, আপনি যদি বুঝতে পারেন তাহলে খুবই ইজি, আর না বুঝে মুখস্থ করতে গেলে এর চেয়ে কঠিন জিনিস আর নাই। এন্ডোক্রাইন সিস্টেম আপনি যদি না বুঝে পড়েন, এর চেয়ে প্যাচ লাগানো এবং কঠিন জিনিস আর কিছু পাবেন না। খালি প্যাচ লেগে যাবে, কোনটা কমায় কোনটা বাড়ায়, কোনটা কমায় কোনটা বাড়ায়, সব প্যাচ লাগাই দিবেন, কিচ্ছু মনে রাখতে পারবেন না। কারণ এর কাজই দুটা, হয় কমাবে অথবা বাড়াবে। তখন লাগবে প্যাচ যে কে কমায় কে বাড়ায়। আর যদি আপনি বুঝে পড়েন তাহলে এমনিতেই লিখতে পারবেন, প্যাচ পুচের কিছু নাই। ম্যাম, ফিডব্যাক কন্ট্রোল মানে কি ম্যাম গ্রোথ হরমোন রিলিজিংটা কমানোর প্রক্রিয়া বোঝায়? নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল মানেই তো এটা। আবার বাড়ানো হতে পারে। বাড়ানোটা কিরকম হতে পারে, ধরেন আমার বডিতে গ্রোথ হরমোন নাই, বাড়ানো ওইভাবে বাড়ানো, তখন হচ্ছে ওই সিগন্যাল আসবে, গ্রোথ হরমোন যখন কমে যাবে তখন হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল আসবে যে গ্রোথ হরমোন কমে গেছে, তো এটাকে বাড়াতে হবে। তখন কি করবে, হাইপোথ্যালামাস থেকে আপনার ওই যে বের হবে,
গ্রোথ হরমোন রিলিজিং হরমোনটা আসবে, সে সে পিটুইটারিতে কাজ করবে, পিটুইটারি থেকে গ্রোথ হরমোন রিলিজ করবে। তারপরে যখন আবার গ্রোথ হরমোনের পরিমাণ বেড়ে যাবে, কি করবে, গ্রোথ হরমোনটা লিভার এবং অন্যান্য টিস্যু থেকে গ্রোথ ফ্যাক্টর 1 রিলিজ করবে, মানে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 রিলিজ করবে। ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1টা আবার পিটুইটারি থেকে গ্রোথ হরমোন সিক্রেশন কমাই দিবে অথবা হাইপোথ্যালামাসে যাবে, সেখান থেকে যে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোনটাকে সিক্রেট করবে। ইনহিবিটরি হরমোনটা আবার পিটুইটারি থেকে যে গ্রোথ হরমোন সিক্রেশনকে কমাবে। দুটাই হতে পারে, বেড়ে গেলে কমানো হতে পারে, কমে গেলে বাড়ানো হতে পারে। ফিডব্যাক কন্ট্রোল মানেই হচ্ছে যেটা কমে গেছে সেটাকে বাড়ানো, যেটা বেড়ে গেছে সেটাকে কমানো। এটা উল্টা ইফেক্ট করা, মানে নেগেটিভ ফিডব্যাক যেটা, সেটা উল্টা ইফেক্ট করে। যেটা বেড়ে গেছে সেটাকে কমায়, কমে গেলে সেটাকে বাড়ায়। বুঝলেন? ম্যাম যদি ইনহিবিটর ম্যাম রিলিজ করে তাহলে ওটা পিটুইটারিতে যাবে না ম্যাম? হ্যাঁ, ইনহিবিটরি তো হাইপোথ্যালামাস থেকে রিলিজ হবে, রিলিজ হয়ে সেটা পিটুইটারি গ্ল্যান্ডের উপর যে কাজ করবে, কাজ করে পিটুইটারি থেকে গ্রোথ হরমোন সিক্রেশনকে বাধা দিবে, করতে দিবে না গ্রোথ হরমোন সিক্রেশন। আর যদি স্টিমুলেটরি রিলিজ করে তাহলে সে উল্টা পিটুইটারিতে যে আরো গ্রোথ হরমোন সিক্রেশন বাড়াবে, স্টিমুলেশন করবে। জি ম্যাম। বুঝছেন? জি ম্যাম। আরেকবার নিজে যখন পড়বেন তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই যে হরমোনের চ্যাপ্টার গুলা, এগুলার মেকানিজম এগুলা 2 দিন পরে পড়লে একটা ওয়ার্ডও বুঝবেন না। এই যে আজকে পড়াইলাম, এটা গরম গরম পড়তে হবে, আজকে আপনাকে এটা বুঝে রাখতে হবে। মুখস্থ করেন না করেন, আজকেই বুঝতে হবে। 2 দিন পরে বুঝতে গেলে আর কিচ্ছু বুঝবেন না। তো এগুলা যেদিনেরটা সেদিনই পড়তে হবে। আচ্ছা, এবার আসেন গ্রোথ হরমোন সিক্রেশনের ডিসঅর্ডার কি কি। এটা আপনাদের ভাইবাতে জিজ্ঞাসা করতে পারেন, রিটেনে আসেনি, দিলেও দিতে পারে, আবার দিলে তো আপনি মানা করতে পারবেন না কেন দিচ্ছেন। আচ্ছা, গ্রোথ হরমোনের ডিসঅর্ডার কি কি। একটা হতে পারে গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে গেছে, আর একটা হতে পারে গ্রোথ হরমোন সিক্রেশন কমে গেছে। তাহলে বেড়ে গেলে কি, হাইপার ফাংশন যখন বেড়ে যাবে, হাইপার মানে তো বেশি, তাই না? তাহলে যখন বেশি হবে গ্রোথ হরমোন আমার বডিতে, তখন কি হতে পারে, দুইটা কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে জাইগেন্টিজম আর একটা হচ্ছে অ্যাক্রোমেগালি। জাইগেন্টিজমের সাথে জায়ান্ট একটা মিল আছে, তাই না? এখন অ্যাক্রোমেগালি জাইগেন্টিজম দুটাতেই হচ্ছে বেশ অনেক লম্বা সম্বা হবে মানুষটা। যেহেতু গ্রোথ হরমোন এক্সেসিভ সিক্রেশন হচ্ছে, তাহলে তার হাইটটা অনেক বেশি হবে। দুটার ক্ষেত্রেই হাইটটা বেশি হবে। কিন্তু জাইগেন্টিজমটা কখন হবে জানেন? জাইগেন্টিজমটা হবে হচ্ছে এপিফাইসিস আর ডায়াফাইসিস ফিউশন হয়ে যায় না লং বোনে, দুটো তো জোড়া লাগে। এখন এপিফাইসিস ডায়াফাইসিস জোড়া লাগার আগে যদি গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ে তখন হবে জাইগেন্টিজম। কিন্তু এপিফাইসিস আর ডায়াফাইসিস জোড়া লাগার পরে যদি গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ে তখন হবে হচ্ছে অ্যাক্রোমেগালি। জাইগেন্টিজমে যেটা হয়, সবকিছু সমান সমান লম্বা, তার হাত পাও লম্বা হবে, তার ভিসেরাও লম্বা হবে, হার্ট লম্বা, মানে সবকিছুর পরিমাণ বাড়বে, প্রপোর্শনাটলি বড় হবে, মাসেল বড় হবে, সবই বড় বড়। এটা হচ্ছে জাইগেন্টিজম। আর অ্যাক্রোমেগালি হচ্ছে সবকিছু লম্বা হবে না, তার হাত পা লম্বা হবে, তার থুতুনি যেটাকে আমরা লোয়ার জ বলি, লোয়ার জ লম্বা হবে, পিঠটা কুজো হবে, মানে তার লিপস বড় হবে, নোজ বড় হবে, টাং জিহ্বা বড় হবে, মানে প্রপোর্শনেট গ্রোথ হবে না, কিছু জায়গা বড় হবে কিছু জায়গা নরমাল থাকবে। এটা হচ্ছে অ্যাক্রোমেগালি। বুঝলেন? যদিও শর্ট নোট আপনাদের আসেনি পরীক্ষাতে, এই জন্য অত ডিটেলস বলতেছি না, বাট যদি চলে আসে অন্য কিছু অ্যান্সার করার না থাকে তখন যাতে 2-4টা কথা লিখতে পারেন। ম্যাম জাইগেন্টিজম এবং অ্যাক্রোমেগালি কার শরীরে দেওয়া যায়? বুঝি নাই রে কি। ম্যাম এই ধরনের গ্রোথ হরমোন মানে কারোর শরীরে কি ম্যাম পুশ করা যায় কিনা? আরে না, গ্রোথ হরমোন যদি পুশ করতে পারতো তাহলে কি আর খাটো মানুষ থাকতো? কত বড় বড় সেলিব্রিটিরা খাটো, দেখেন না? আছে না এরকম? জি ম্যাম। তাহলে ওরা কি খাটো থাকতো বলেন? ম্যাম জিম করলে তো লম্বা হবে মনে হয়। জিম করলে লম্বা হয়? মানে ঝুললে ঘোড়ার ম্যাম ডিম হয়।
ঝুলার একটা ইয়ে আছে হাট। কে বলে এগুলা ঝুললে লম্বা হয়? কিচ্ছু হয় না। ম্যাম তো ম্যাম কলিকাতা হারবাল দেখায় যে এটি খাইলে ম্যাম লম্বা হয়ে যায়, এটা হয়। এগুলা কি তাহলে? কাউরে হইতে দেখছেন? না ম্যাম, তাইলে ম্যাম এত অ্যাড দেয় এগুলা ম্যাম। এগুলো ভুয়া। লম্বা এগুলা করা যায় না, লম্বা করার কোনো ওয়ে নাই। এখন খাবার দাবার হাবি যাবে এগুলা, তো ওগুলা তো কিছু খুব একটা কাজ হয় না। ম্যাম অনেক ড্রিঙ্কস এর অ্যাড দেখায় তো ম্যাম, যে এগুলা খেলে লম্বা হয়ে যাবে এই সেই। ওগুলা কিছুই না। তাও নির্দিষ্ট হচ্ছে একটা বয়স পর্যন্ত একটু ইয়া হয়, কিন্তু আপনার পরে যে এগুলো আর কোনো কাজে লাগে না। এইগুলো ডিপেন্ড করে আপনার জেনেটিক্স এর উপর ডিপেন্ড করে আসলে। ম্যাক্সে হাইটটা জেনেটিক্স এর উপর ডিপেন্ড করে, বাবা মা কিরকম বা আপনার পূর্ব জেনারেশন কিরকম, এগুলোর উপরে এটা ডিপেন্ড করে। বুঝলেন? জি ম্যাম। ম্যাম। দেখেন না লেডি গাগা কটুক লম্বা, 5 ফুটের মতো। ও কি খাটো থাকতো? ওর কি টাকার অভাব আছে বলেন? ওই 5 ফুট থাকতো জীবনে? ওদের দেশে মানুষজন যে পরিমাণ লম্বা। তারপরে যে সালমা হায়েক দেখবেন, ও কিন্তু শর্ট, 5'2". শাকিরাও বেশি লম্বা না, 5'3" এরকম। তাহলে ওরা কি এরকম থাকতো? ওদের দেশে মানুষজন যে পরিমাণ লম্বা। এইগুলা কোনো কাজ হয় না, কিচ্ছু কাজ হয় না। গায়ের রং ইয়া করা যায় মেলানিন সার্জারি করে বা হচ্ছে প্লাস্টিক সার্জারি করে, ওইটা চেঞ্জ করতে পারে মানুষ মেলানিন দিয়ে, ওটা করা যায়। কিন্তু আপনার এইটা একদমই চেঞ্জ করা যায় না আসলে। হাইটটা কোনোভাবেই চেঞ্জ করা যায় না। এখন বলতে পারেন যে ম্যাডাম বাপ মা দুজনেই খাটো, বাচ্চা কাচ্চা লম্বা, সেটা হতে পারে। সেটা হতে পারে যে হচ্ছে হয়তো তার আগের কোনো জেনারেশন ওরকম লম্বা ছিল। তার হাইট পাইছে, ওটা হতে পারে। বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আর আর যদি গ্রোথ হরমোন কমে যায় তখন কি হবে? তখন বাংলায় কি বলি আমরা বলেন? গ্রোথ হরমোন কমে গেলে যেটা হয় বাংলায় কি বলি? বামনত্ব ম্যাম। কি কি বুঝি নাই। বামনত্ব হয়ে যায়, বামনের মতো খাটো হয়ে যায়। বামুনত্ব আবার কি? বামুন? এই তো বামুনত্ব লাগিয়েছেন আবার, বামুন না? এই বামুনটাকেই বলা হয় ইংলিশে, মানে মেডিকেলটা ইংলিশে মনে হয় বলে ডোয়ার্ফিজম বলি আমরা। ডোয়ার্ফিজম, হ্যাঁ। যারা বামুন তাদেরকে বলে ডোয়ার্ফ। আর এই রোগটাকে বলা হয়, রোগ বলেন যেটা বলেন আর কি, এটাকে ডিসঅর্ডারটাকে বলা হয় ডোয়ার্ফিজম। আরেকটা আছে অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এই দুটা হয়। ডোয়ার্ফিজমে আপনার তো এটা তো বোঝা যাচ্ছে যে গ্রোথ হরমোন সিক্রেশন কমে যাবে, সেটাকে বলা হয় ডোয়ার্ফিজম। এখন ডোয়ার্ফিজমে কিন্তু এরকম হতে পারে যে মানুষটা স্ট্যান্ডার্ড খাটো, তার পুরো বডি খাটো, মানে প্রপোর্শনেটলি খাটো, সে সবকিছুই খাটো খাটো, সেটা হতে পারে একটা। আর আরেকটা হতে পারে যে তার হয়তো স্কেলেটনটা খাটো কিন্তু তার অর্গান সব ঠিক আছে, এটাও হতে পারে। যে সে নিজে শর্ট কিন্তু তার অর্গান ঠিক আছে। আর আরেকটা হতে পারে একেবারে মানে পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম। তার পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম থাকলে কি হবে চিন্তা করেন? তার গ্রোথ হরমোন সিক্রেশন হবে না, তার যে ফলিকুল স্টিমুলেটিং লুটিনাইজিং হরমোন মানে কোনো কিছু সিক্রেশন হবে না, সেক্স হরমোনও কিন্তু সিক্রেশন হবে না। তাহলে তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, তারা কিন্তু আপনার মানে খাটো তো খাটো হবে এবং তারা কিন্তু রিপ্রোডিউস করতে পারবে না, তাদের বাচ্চা কাচ্চা হবে না। বুঝতে পারছেন? তাদের ইন্টেলিজেন্সও প্রবলেম হতে পারে, যে বুদ্ধি টুদ্ধিও কম হতে পারে, এটা একটা ব্যাপার। তাহলে গ্রোথ মানে বামুনও অনেক প্রকারের হয়। একটা হতে পারে সে বামুন কিন্তু সে রিপ্রোডিউস করতে পারতেছে, তার বাকি সবকিছু ঠিক আছে, শুধু তার হাইটটা কম, এটা একরকম হতে পারে। আরেক রকম হতে পারে সবই কম। যাই হোক,
অনেকদিন আগে দেখছিলাম আপনার একটা ফিচার দেখছিলাম জিওগ্রাফিতে মনে হয় ছেলেটার নাম থাকে জেরেমি, মানে ছেলেটা অনেক হাইট, প্রায় 7 ফিট। তার মানে ছেলেটা কি, ছেলেটা হচ্ছে আপনার জাইগেন্টিজম, 7 ফিট হাইট। আর মেয়েটা কিরকম জানেন, মেয়েটা হচ্ছে ডোয়ার্ফ। তাহলে মেয়েটা হচ্ছে বামুন, 3.5 ফুটের মতো হাইট। তারা দুজন বিয়ে করেছে, বুঝছেন, আবার তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, দেখাইছিল। বাচ্চাটা অবশ্য ডোয়ার্ফ হয়েছে, বাচ্চাগুলো কিরকম হয়েছে? ডোয়ার্ফ ডোয়ার্ফ, বুঝছেন, বাচ্চা ডোয়ার্ফ হয়েছে। কিন্তু আপনার মানে খুব ভাল লাগছে দেখে, ওই সব জায়গায় কোলে করে নিয়ে নিয়ে ঘুরতেছে সে। যে জেরেমি যে ছেলেটা, ও সবসময় ওর ওয়াইফকে সব জায়গায় কোলে নিয়ে নিয়ে ঘুরতেছে। তারা শপিং করতেছে, ট্রলিতে বসায়া বউকে শপিং করতেছে, রান্না বান্না করতেছে হচ্ছে সিঙ্কের উপর বসায়। বুঝছেন, এবং ওনাকে ডাক্তার মানা করছিল যে তার বাচ্চা কাচ্চা হবে না, বা বাচ্চা নিলে ওনার লাইফের রিস্ক আছে, কিন্তু সে বাচ্চা নিবেই। মহিলাটা পরে বাচ্চা নিছে, পরে 7 মাসের সময় সিজার করে ফেলছে বাচ্চা, কারণ এর চেয়ে বেশি থাকলে আর হইতো না। সিজার করছে, বাচ্চা হচ্ছে এরকম আর কি হয়েছে, বাচ্চা এরকম। মেয়েটা অনেক কিউট। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের কিন্তু গ্রোথ হরমোন শেষ, ঠিক আছে? জি ম্যাম। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ওকে ম্যাম। আচ্ছা থাকেন।